বেসেছে সে কথা তুমি যদি জানো এই হৃদয় চিরে যদি আমি যে তোমার প্রতি সে কথা তুমি যদি Thank you.
নদী ভরা ঢেউ পৌঁছনি করতে কেন নিজে তরি পাও 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 রে নদী ভরা ঢেউ পৌঁছনি করতে কেন নিজে তরি পাও 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 রে নদী ভরা ঢেউ
বাড়িতেই ছিল না গিন্নিমা। বাড়িতে ছিলে না সারাদিন কেন? আমি শুনতে পাইনি গিন্নিমা। শুনতে পাইনি, তাই কতটা গাঁজা পেটে পড়েছে? গাঁজা আমি খাই না গিন্নিমা। হ্যাঁ, সকালবেলা মিথ্যে কথা বলতে হবে না। বুড়ো হয়ে তো মরতে চলেছি, এখনো মিথ্যে না বললে নয়। মিথ্যা কথা আমি বলি না গিন্নিমা। না, তুমি একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির, সত্যি ছাড়া মিথ্যে বলো না। এই যা, এই 50 টাকা নিয়ে বাজারে যা, আর ওই হান্নান সাহেবের কাছে 100 টাকা নিবি, নিয়ে বাজারে যাবি। ভালো দেখে একটা কাটা পোড়া মাছ নিয়ে আসবি। আচ্ছা গিন্নিমা, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোন, পারিস তো পচা মাছ কিনে পয়সা বাঁচিয়ে একে গুজি। কি বললে গিন্নিমা? আমি পয়সা পাচ্ছি? তার মানে আমি বাজারে এনে পয়সা চুরি করি? আমি চোর? কেন? এর আগে তুই পচা মাছ ধরিসনি? হ্যাঁ, এনেছিলাম গিন্নিমা, কিন্তু সেটা যে পচা মাছ তা আমি বুঝতে পারিনি গিন্নিমা। কিন্তু তাই বলে আমি বাজারের পয়সা চুরি করি না গিন্নিমা। চোর যখন ধরা পড়ে তখন সে নানা রকম মিথ্যের আশ্রয় দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করে। বিশ্বাস করুন গিন্নিমা, আমি বুকে হাত দিয়ে বলছি, আমি এতটুকু মিথ্যা বলিনি। আমি যদি মিথ্যা বলি, সত্যি যদি আমি কোনদিনে ওই বাজারের পয়সা চুরি করে থাকি, তাহলে রাত্রির মধ্যে আমার এই বুকে দিয়ে জলকে রক্ত ঢুকে। হ্যাঁ, অভিনয় দেখে খুব ভালোই শিখেছিস। না না গিন্নিমা, না, এ আমার অভিনয় নয়। আপনি আমাকে যত খুশি কটু কথা বলুন, যত ইচ্ছা এই দোকানে চড় মারুন, আমি কোন প্রতিবাদ করব না। তবু আপনি আমাকে চোর সাজাবেন না গিন্নিমা। আমি আছি মুখে সব সইতে পারি, কিন্তু ওই চোর অপমান আমি সইতে পারব না। ঠাকুরের আমার সম্মান বোধ। ও, হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আপনি ঠিকই বলেছেন গিন্নিমা। আমি যে বাড়ির চাকর, কথাটা এই প্রথম আপনি আমাকে বুঝিয়ে দিলেন। দীর্ঘ 30 বছর আমি এই বাড়িতে কাজ করছি, কর্তাবাবু আজ পর্যন্ত আমাকে কটু কথা বলেনি। আর বড় গিন্নিমা আমাকে তার নিজের ভাইয়ের মতো স্নেহ করতে, বিশ্বাস করে এই বাড়ির সমস্ত দায়িত্ব আমার উপর ছেড়ে দিতে। আর আপনি আমাকে, না, আপনি ঠিক বলছেন গিন্নিমা, এতে চাকরে এটা হিসেব পাও না গিন্নিমা। আল্লাহ স্বাধীন হবে না। যা, এখন আমার কাছ থেকে বিদায় হ। আর বিদায়ের কথা বলছেন? বিদায় আমি অনেক আগেই হতাম গিন্নিমা, কিন্তু পারিনি। শুধু কর্তাবাবু আর বড় কুকার মুখের দিকে তাই তো আপনার সমস্ত লাঞ্ছনা বন্দনা সহ্য করে আমি এই বাড়িতে পড়ে আছি। আর জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো আপনার না এই চোর অপরাধ নিয়ে। আমি চোর গিন্নিমা, আমি চোর, আমি বাজারের পয়সা চুরি করি। আপনি ঠিক বলেছেন গিন্নিমা, আমি চোর গিন্নিমা, আমি চোর। সত্যি কথা বললেই অমনি নাকে কান্না। আরে দূর দূর, এমন চাকরকে ঘরে করে দিয়ে বিদায় করতে পারলে তবেই শান্তি। পুরো ভাব দেখে দেখলাম চোখ মুছতে মুছতে বাড়ি থেকে বেরিয়ে গেল। ভাই বলিতে বেটা একটা নম্বরের শয়তান। সে আমি তোমার অনেক আগেই চিনেছি দিদি, কিছু বলিনি। তোমাদের বাড়ির চাকর বললেন তুমি যদি রাগ করো তাই। অন্যায় দেখলে নিশ্চয় বলবি, আমি তোকে স্বাধিকার দিয়েছি। হ্যাঁ, তা অবশ্য দিয়েছ। জানো দিদি, বেটার এমন সাহস
আমাকে অপমান করে বলে কিনা আত্মীয়দের মতো থাকবে খবরদারি করতে শোনা। এত বড় কথা ওই এই কথা তো তুই আগে আমাকে শোনাসনি। কি হবে দিদি, একটা সামান্য ব্যাপারে ঝগড়া বিবাদ করে কোনো লাভ নেই। সামান্য ব্যাপার কি বলছিস তুই? তুই আমার ভাই, তোকে অপমান করে কথা বলবে আর আমি তো নীরবে সহ্য করব। সহ্য করা ছাড়া আর কি উপায় আছে বলো? আমার আর মরবার জায়গা নেই, তাই বাধ্য হয়ে আমি এখানে পড়ে আছি। ভাই চুপ কর, পরে অমন অলক্ষণে কথা মুখে আসতে নেই। আমি তো তোকে কোনোদিন কিছু বলিনি। তুমি না বললেও সেদিন জামাই বাবুর সামনে কথাগুলো বললে, জামাই বাবু কোনো প্রতিবাদই করলে না। তো জামাই বাবু কোনো প্রতিবাদ করেননি? কি করে করবে দিদি? ওই বুড়োটা জামাই বাবুর মাথা থেকে একেবারে চিবিয়ে খেয়ে বসে আছে। ওর কথায় ওঠে, ওর কথায় বসে। তোমার সংসার এমনকি তোমাকে পর্যন্ত মানতে চায় না। তো জামাই বাবুর সঙ্গে আজ একটা বোঝাপড়া করবো, যদি ওই বুড়ো ভাবটাকে সংসার থেকে না তাড়ায়। না দিদি না, এখনই এত বেজিত হয়ে না। আমি আত্মীয়, আমাকে নিয়ে তোমাদের এই শান্তির সংসারে একটু অশান্তির ঝড় হয়ে যাবে, এটা আমি চাই না দিদি। তুই জানিস না সুব্রত, এইভাবে প্রশ্রয় দিলে দুদিন পরে আমাকে পর্যন্ত ওরা মানতে চাইবে না। দিদি, তুমি অল্পতে এত নার্ভাস হয়ে পড়ো। যে কোনো কাজ করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়। তাছাড়া জামাই বাবু আর এই বুড়ো তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার প্রধান অন্তরায় হলো তোমার সতীনের ছেলে ওই অরব। আমি জানি সতীনের ছেলে থাকা মানে বুকে কাঁটা বিঁধে থাকা। এই কাঁটাটা আমি যতক্ষণ না বলতে পারছি মনে আমি শান্তি পাচ্ছি না। আমি যখন আছি তখন সব দায়িত্ব আমার। ও হ্যাঁ, ভালো কথা, যে কথা বলতে এসেছিলাম। কি কথা? আমার 50 টাকা ভীষণ দরকার। টাকা দিয়ে এখন কি করবি? না মানে যা, সে কথা তোমাকে বলা যাবে না দিদি। আচ্ছা এই নে, চাবি নিয়ে যা, আলমারি থেকে বের করে নিবি যা। দিদি, তুমি আমাকে এত ভালোবাসো দিদি। মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, আমার গল্পধারিণী মা যদি বেঁচে থাকতো, সেও বোধহয় এতটা বেশি ভালো আমাকে বাসতো না। আরে তুই যে আমার ছোট ভাই। দিদি, তুমি না থাকলে আমার যে কি অবস্থা হতো, কোথায় যে ভেসে যেতাম তার ঠিক ছিল না দিদি। তোকে কি আমি ভালো না বেশি থাকতে পারি? তোমার এই মহত্ব আমি কোনদিন ভুলব না দিদি। দেব দেব দিদি, দেব। তোমার এই ঋণ আমি নিশ্চয়ই শোধ করে দেব। আরে শোন ভাই শোন, তোকে কে কি বলেছে সে কথায় তুই যেন কিছু মনে করিস না না দিদি না, আমি কাজের পাত্র হইতে টুঙ্ক আঘাতে ভেঙে যাব। বেচারা এখানে আছে, কেউ তো সহ্য করতে পারছে না, কিন্তু আমি যতদিন আছি ততদিন এই সংসার থেকে ওকে কেউ তাড়াতে পারবে না। তুমি ঠিকই কথা বলেছো সুজাতা, কেউ ওকে তাড়াতে পারবে না। ভৈরব ভৈরব আজ 30 বছর ধরে নিষ্ঠার সঙ্গে এই সংসারে কাজ করছে। কত ঝড় ঝাপটা এই সংসারের উপর দিয়ে বয়ে গেছে আমি বুঝতে পেরেছি, কিন্তু ও এতটুকু বুঝতে পারিনি। আমাকে আমার দুঃখে সে আমার সহানুভূতি করেছে, বিপদের সাহস জুগিয়েছে। তাই বলে ওকে সারা জীবন মাথায় তুলে রাখতে হবে? না, আমি তো পারবো না। মাথায় তুলে রাখার মতো কাজ যদি কেউ করে, তাকে তো মাথায় তুলে রাখতেই হবে সুজাতা। তাছাড়া ভৈরবকে তুমি ঠিক এই বাড়ির চাকর বলে মনে করো না। ও আমার সুখ দুঃখের সাথী, ও আমার বন্ধু। আমার কাছে তোমার বন্ধু হতে পারে, কিন্তু আমার কাছে সে এই বাড়ির চাকর ছাড়া আর কিছু নয়। সুজাতা, যখন বন্ধু যখন তোমার ছিল, তখন দ্বিতীয়বার আমাকে বিয়ে না করলেই পারতে। হ্যাঁ, ভুল যখন আমি করেছি, তখন সেই মহাভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে। তার মানে আমাকে বিয়ে করে? না না সুজাতা না, আমি তোমাকে কিছু বলিনি। সবই হচ্ছে আমার অদৃষ্ট, আর অদৃষ্টের উপরে কারো হাত চলে না সুজাতা। আচ্ছা সুজাতা, অরূপ তো এখনো পর্যন্ত বাড়িতে এলো না। কি করে জানলো? না না, এরকম তো কোনোদিন হয় না।
আমাকে না বলে ও কোনোদিন কোথাও রাত যাপন করেনি। আমাকে বলে গেল বিয়ে বাড়ি খেয়ে রাত্রেই বাড়িতে আসবে, অথচ এত বেলা হলো এখনো কর্তাবাবু, কি হলো ভৈরব? তুই চুপ করে গেলি কেন? বল বল ভৈরব, কি হয়েছে? তাহলে রাত থেকে না মানে আমি আছি দেখো, আমি আছি, আমার সামনে হয়তো বলা যাবে না। না না, তুই চুপ করে থাকিস না ভৈরব, তুই চুপ করে থাকিস না। তাহলে রাত থেকে আমার মনটা যে বড় কুগাইছে। বল ভৈরব, বল কি হয়েছে? কর্তাবাবু, আমাদের খোকাবাবু বিয়ে করে নতুন বৌদিমণি ঘরে আনতে কর্তাবাবু। ভৈরব বলিস কি রে ভৈরব, তুই বলিস কি? কর্তাবাবু, আমি নিজের চোখে দেখেছি আমাদের খোকাবাবু বিয়ে করে নতুন বৌদিমণি ঘরে আনতে কর্তাবাবু। এই, আমি যে তোকে সকালবেলায় বাজার করতে পাঠিয়েছি, সেটা কখন আসবে? তো আমি এক্ষুনি যাচ্ছি, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। আমার মতামত না নিয়ে অরূপ বিয়ে করছে? না 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 না, এ কিছুতেই হতে পারে না। অরূপ তো আমার সে ধরনের ছেলেই নয়। কিন্তু ভৈরবকে বললেন, তাহলে আমার অরূপ কি সত্যি বিয়ে করেছে? একটা অসহায় মেয়ের জীবন বাঁচাতে তোমাকে না জানিয়ে আমি বিয়ে করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। মা, মা গো, তুমি আমাদের আশীর্বাদ করো মা। সকালবেলায় প্রণাম করতে হবে না। মা, আপনি দূরে সরে থাকবেন না মা, আমার প্রণাম গ্রহণ করুন আর এই হতভাগিনীকে এই বাড়িতে থাকবার মধ্যে আশ্রয় দিন। শোনাও, শোনাও, কোথাকার কে জানা নেই, শোনা নেই, সকালবেলায় আমার পায়ে হাত দিয়ে আমাকে ছুঁয়ো না। মা গো, তুমি আমাদের ভুল বুঝো না মা। অগ্নিনারায়ণ সাক্ষী রেখে সর্বাধিক আমি বিয়ে করেছি বাবা। বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো বাবা, তুমি আমাদের আশীর্বাদ করো। অরূপ, আমি তোকে এতখানি বিশ্বাস করতাম, আর তুই কি না? বাবা, আমার সব কথা শোনার পর যদি তোমার মনে হয় আমি অপরাধী, তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে, তোমার দেওয়া শাস্তি আমি মাথা পেতে নেবো বাবা। ছোটবেলা থেকে আমি তোমার আদর্শে মানুষ হয়েছি। আমি কি কোনো খারাপ কাজ করতে পারি? পারি না বাবা, আমি কোনো খারাপ কাজ করতে পারি না। পারিনি বাবা, তোমার উপদেশ আমি আজ ভুলিনি। মানুষ এই মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ানোই হচ্ছে প্রকৃত মানুষের কাজ। বিয়ে বাড়ি, উৎসব, রাত্রি, বর এসেছে, মেয়েরা সব উলুধ্বনি সংকল্পনি করছে, কোনে ঘরে কোনে বসে মনের মধ্যে রঙিন স্বপ্নের জাল বুনছে। দু চোখে তার ভবিষ্যৎ দম্পত্য জীবনের সোনালি স্বপ্ন। এমন সময় করে বর বোনের সমস্ত টাকা শোধ দিতে না পারায় বিয়ের দিকে বর উঠে গেল বাবা। হয়েছিল স্বর্গীয় পরিবেশ, সেখানে মেয়েরা বিষণের কালো ছায়া। একদিকে মা বাবা তাদের একমাত্র কন্যার ভবিষ্যৎ কথা চিন্তা করে ঘরের কোণে মুখ লুকিয়ে ডুকরে ডুকরে খাচ্ছে। অন্যদিকে দাদা তার একমাত্র বোনকে লগ্নভ্রষ্টার হাত থেকে বাঁচাবার জন্য আমার হাত ধরে কাতর অনুরোধ করছে। আমি পারিনি বাবা, আমি পারিনি। সেই ভক্তি তাই প্রশ্ন দাদার কাতর অনুরোধকে উপেক্ষা করে আমি ফিরে আসি পারিনি বাবা। তুমি বিশ্বাস করো না, আসলে আগে থেকেই ওদের ভালোবাসা ছিল। আমি এতটুকু অপরাধ করিনি মা, তুমি বিশ্বাস করো। আমি এতটুকু মিথ্যা কথা বলিনি মা, আমি এতটুকু মিথ্যা কথা বলিনি। বাবা, বাবা, তোমাকে না জানিয়ে বিয়ে করে সত্যি আমি ভুল করেছি, সত্যি আমি অপরাধী। তুমি আমাকে শাস্তি দাও বাবা, তুমি আমাকে শাস্তি দাও। শাস্তি? হ্যাঁ, তোকে আমি শাস্তি দেব। যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে বাবা, এমন শাস্তি আমি তোকে দেব যা দেখে
ভবিষ্যতে আর কোন ছেলে এমন অন্যায় করতে সাহস না পায়। হ্যাঁ, তোদের শাস্তি তোরা এই মুহূর্তে না সুজাতা না। ওরে তোদের আমি কোথাও যেতে দেবো না বাবা। আবার এই ছেলের খাঁচায় আমি তোদেরকে বন্দী করে রাখবো বাবা, বন্দী করে রাখবো। ওরে অরূপ, আজ তুই যা করেছিস সত্যি গর্বে আমার মুখটা ভরে যাচ্ছে। এই বিমর্ষ পশ্চিম প্রথার যুব কাষ্ট থেকে তুই অন্তত একটা মেয়েকে উদ্ধার করেছিস। এটা শুধু আমার একার গর্ব নয় রে অরূপ, আমার একার গর্ব নয়, এটা সমগ্র বাংলার গর্ব। তোকে দেখে আগামী দিনের যুব সমাজ অনুপ্রেরণা পাবে, ছিন্ন ভিন্ন করে যাবে এই রাক্ষস প্রথাকে। আমি কোনদিন প্রশ্রয় দেব না। আজ তুমি রোপণ করলে সেই বিফল খেয়ে তোমাকে একদিন মরতে হবে। হ্যাঁ, তোমাকে একদিন মরতে হবে। বাবা, কি রে বাবা, খুব ভয় পেয়েছিস তাই না? না মা, তোর কোনো ভয় নেই, তোর কোনো ভয় নেই। তুই হচ্ছিস আমার এই সংসারের কুলবধূ। জানিস মা, আজ তোকে দেখে যে সবচেয়ে বেশি আনন্দ পেত, তোকে বরণ করে ঘরে তুলত, সে অনেক দিন আগে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে বাবা। চিন্তা নেই মা, চিন্তা নেই। শাশুড়ির ছেলে থেকে বঞ্চিত হলেও তোর এই বৃদ্ধ অক্ষম শ্বশুরের ছেলে থেকে তুই কোনোদিন বঞ্চিত হবি না রে মা, কোনোদিন বঞ্চিত হবি না। আমার আশীর্বাদ তোর মাথায় সব সময় চলে পড়বে, সব সময়। সরবারি মায়ের কথা কিচ্ছু মনে করো না সরবারি, দেখবে দুদিন ধরে রাত পড়লে না মা তোমাকে আপন করে কাছে টেনে নেবে। সে আমি জানি গো, সে আমি জানি। মা কখনো মেয়েকে দূরে সরিয়ে রাখতে পারে না। পারে বৌদি, পারে। সংসারে এমন কোন জিনিস আছে যা কোনোদিন কল্পনা করা যায় না, অথচ বাস্তবে ঘটে। এই যে ধরো, আমার দাদার সঙ্গে তোমার বিয়ে হলো, এটাকে আমরা কেউ জানতে পেরেছিলাম না? আমিও ভেবেছিলাম যে তোমার মতো একটা লাল টুকটুকে বৌদি পাবো। তুই মানে দাদা, তোমার কি কাণ্ড? তোমার কি কাণ্ড? বিয়ে করে বৌদিকে নিয়ে চুপি বাড়ি চলে কেন? আমাকে একটা সংবাদ দিতে পারোনি? আমি বারবার বরযাত্রী সহ হাজির হতাম। লজ্জার কি আছে দাদা? তুমি তো মহৎ কাজ করেছো। বাবার শিক্ষাজ তোমার মধ্যে সার্থক হয়েছে। কে বিভক্ত পণ প্রভা ভয় রোগের মতোই সমাজটাকে গ্রাস করেছে। কে পণ প্রভার জন্য এই নববধূকে শ্বশুর বাড়িতে গিয়ে মানসিক নির্যাতন সহ্য করতে হয়।